নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। প্রাক্তন মিস পুনের রহস্য মৃত্যু। এই রহস্য মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কে বা কারা যুক্ত রয়েছে, কেনই বা তাকে খুন করা হলো, এই যাবতীয় বিষয় আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব। দেখুন সেই কালপ্রিটকে, যে মূলত এই প্রাক্তন মিস পুনে ঘটনায় মাস্টার মাইন্ড, তার ছবি এবং ভিডিও আমরা তুলে ধরব। কে এই ঘটনার সাথে যুক্ত, এই ঘটনায় দেশের শীর্ষ আদালত কি বলেছে, শেষ দিনে তার যে মেসেজ, সেই মেসেজে তিনি কি লিখে গিয়েছিলেন, কাকেই বা লিখে গিয়েছিলেন, কেন লিখে গেলেন এই ধরনের মেসেজ, সমস্তটাই তুলে ধরব আজকের এই ভিডিওতে। সমস্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রাক্তন মিস পুনের রহস্য মৃত্যুর পর্দা ফাঁস করতে চলেছি আমরা। ये केस तुषा का एक नज़ीर बनेगा, एक न्यायिक प्रक्रिया को मजबूत होगी और आगे कोई बेटी के साथ में ऐसा करने से पहले 10 बार सोचेगा। We have already lost her, but we haven't really, because she's always gonna be with all of us right here. And just like she's always been bold and strong, we're fighting for it, and we'll keep doing so till the end. Investigations that have been conducted so far, and everybody who's tried to hide, tried to conspire against the justful investigation and the procedure, it has come out, and we're grateful and we're hopeful that it will be continued to do so. डॉक्टर्स ने एडवाइस किया था अगेंस्ट दिस। उसी दिन साइकियाट्रिक काउंसलिंग के लिए भी गई थी। उसको दवाइयाँ और पॉलिजोप्राम कुछ जो शिज़ोफ्रेनिक पेशेंट्स को दी जाती, उसने शुरू भी की थी। एक आध दिन ठीक रहती थी, लेकिन फिर अगेन कुछ उसको फिर थोड़ा परिवर्तन आता था। संडे के दिन, दैट इज 2-3 दिन पहले, थोड़ा सा ऑब्जर्व किया, हैंड्स में थोड़ा शिवरिंग था, विच इज टिपिकल ऑफ विड्रॉल सिम्टम। शायद यहाँ आने के बाद, जैसे 30 तारीख को आई है, उसके बाद उसको सोर्स ऑफ एनी एडिक्शन टू कट ऑफ था। पॉसिबल है वो सब कुछ। कानून कहता है कि जब डाउरी केस की कंप्लेंट आए तो आपको तुरंत मर्डर केस रजिस्टर कर लेना चाहिए। तफ्तीश में अगर सुसाइड बन गई तो आप एफआईआर को सुसाइड बना सकते हैं। तो कानून का सेक्शन कभी भी चेंज बढ़ाया जा सकता है, घटाया जा सकता है। ঘটনা 2026 মে, প্রাক্তন মিস পুনের রহস্য মৃত্যু জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জলঘোলা। মধ্যপ্রদেশে ভোপাল সেই রকম একটি জায়গায় এইভাবে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আমি ফেঁসে গেছি, শেষ মেসেজ বন্ধুকে। পরের দিনে শ্বশুর বাড়িতে মিলল তার দেহ। রহস্য মৃত্যু, অন্তঃসত্ত্বা তরুণীর তিয়াশার মৃত্যুকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন, এমনটাই দাবি করেছে তদন্তকারী আধিকারিকরা। দাবি করেছে মৃতের পরিবারেরও। তাদের মেয়েকে খুন করা হয়েছে, কিন্তু অবসরপ্রাপ্ত বিচারক শাশুড়ির প্রভাব খাটিয়ে তদন্ত ঘোরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ। শ্বশুর বাড়িতে মৃত্যুর চেয়ে মেয়ের ডিভোর্স ভালো। তিশা মৃত্যু মামলায় সতর্কবার্তা দেশের শীর্ষ আদালতের। তিশার মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। যেহেতু তিশার স্বামী আইনজীবী এবং শাশুড়ি প্রাক্তন বিচারক, তাই প্রভাব খাটিয়েছে তদন্তের ক্ষেত্রে। এমনও অভিযোগ উঠে আসছে, যে পরিবারে আইনজীবী বিচারক, সেই পরিবারের ঘটনাটা তো লুকোনো থাকবে। মৃতের পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে। প্রভাব খাটিয়ে মামলার তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে শাশুড়ি এবং জামাইয়ের যুগল ফন্দিতে। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো? তিশার জীবনে এরকম কালো দিন, কালো অন্ধকারময় সময় কেন এলো? তবে বলেছিলেন সময় হলে ফোন করব। 31 বছর বয়সী
তিশা শর্মা তার বন্ধু মীনাক্ষীকেই মূলত মেসেজ করেছিল। তবে মীনাক্ষী বলেছিল, আমি খুব চিন্তায় আছি, তুই শুধু ফাঁসিস না, বেশি কথা বলতে পারবো না, সময় হলে ফোন করব। এটাই ছিল 31 বছর বয়সী তিশা শর্মার শেষ মেসেজ। তার বন্ধু মীনাক্ষীকে সঙ্গে সঙ্গে রিপ্লাই যায়, তিশা আমার খুব চিন্তা হচ্ছে, তোকে খুব ভালোবাসি, আমি তোর সঙ্গে আছি। কিন্তু তারপরে তিশার ফোন থেকে আর কোনো মেসেজ এলো না, ফোন কল আসেনি। পরের দিনই আসে সেই দুঃসংবাদ। 12ই মে 2021 ভোপালের কাটরা হিলসের বাড়ি থেকে তিশার দেহ উদ্ধার হয়েছিল। তার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে বাড়তে থাকে ক্ষোভ, অভিযোগ এবং একাধিক প্রশ্ন। কোথাও কি প্রভাত খাটানো হয়েছিল? মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পরিবারের বিক্ষোভ পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছে। তিশার পরিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাড়ির সামনে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিল। তাদের দাবি পূর্ব পরিকল্পিত তিশার এই খুনের ঘটনায় দ্বিতীয় ময়দা তদন্ত হোক এমসে, দিল্লি এমসে, তবে যাতে দেহ গলে না যায় সেটাও নজর রাখতে বলেছিল। সুপ্রিম কোর্টের নজরদারিতেও তদন্ত এবং মৃতার স্বামী সমর সিং এবং তার পরিবারের গ্রেপ্তারও দাবি উঠেছিল। আদৌ কি গ্রেপ্তার করা সম্ভব হবে? তারা তো প্রভাবশালী, কত ঘটনা ঘটছে প্রভাবশালীর তারের আড়ালেই থেকে যাচ্ছে সমস্ত রহস্য। তিশার শেষ মেসেজ, সেই মেসেজেই উঠে আসছে একাধিক প্রশ্ন। ময়না তদন্তে অসন্তোষজনক, তদন্তের গুরুত্ব একেবারে ভিত্তিহীন। মুখ্যমন্ত্রী, এসডিও এবং তদন্তের ত্রুটি থাকার কথা স্বীকার করেছেন। স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মৃতার পরিবারে আরো যে অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক এবং শারীরিক নির্যাতন চলেছিল এই তিশার ওপরে। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা লাগাতার পঞ্চে হেনস্থা করেছে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পণ প্রথা চলে যায়নি। তিশার মৃত্যুকে আরো একবার প্রশ্নের মুখে ফেলেছে। তার আত্মহত্যা বলে চেষ্টা করেছে এমনটাও তার পরিবারের অভিযোগ নয়। তার পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিত খুন করা হয়েছে, তাদের মেয়েকে খুন করা হয়েছে। কিন্তু অবসরপ্রাপ্ত বিচারক শাশুড়ি প্রভাব কাটিয়ে তদন্ত ঘোরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠে আসছে। ঘটনার তদন্ত করছে একটি বিশেষ তদন্তকারী দল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। অভিযুক্ত তিশার শাশুড়ি অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিং ইতিমধ্যেই আগাম জামিন পেয়েছেন। স্বামী সমর সিং আগাম জামিনের শুনানি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তিশার ব্যক্তিগত জীবন অবশ্যই আলোচনায় আসবে। তিশার ব্যক্তিগত জীবন 2024 সালে একটি ডেটিং অ্যাপে পরিচয়ের পর সমর্থের সঙ্গে তার সম্পর্কে আসেন নয়ডার বাসিন্দা তিশা। 2025 সালের ডিসেম্বরে পেশায় আইনজীবী প্রেমিককে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর থেকেই ভোপালের শ্বশুর বাড়িতে থাকতেন তিশা। কিন্তু তারপর পরিবার জানায় তিশা নাকি আবার নয়ডায় ফিরে যেতে চাইছিলেন। কিন্তু মৃত্যুর ঠিক আগের দিনগুলোতেও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাই তার ভাই হর্ষিত শর্মা সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত। কিন্তু আমি ফেঁসে গিয়েছি, বন্ধুকে পাঠানো সেই শেষ বার্তাটি তিশার মৃত্যুর রহস্যকে আরো গভীর করে তুলেছে। তাকে নির্যাতন করে পাশবিক অত্যাচার চালিয়ে খুন করা হয়েছে এই অভিযোগী অনর তরুণীর পরিবার। মৃত কন্যার থেকে ডিভোর্স কন্যা অনেক ভালো। প্রাক্তন মিস পুনের তিশার মৃত্যুর মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একথা বলেছেন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে স্বাধীন সংস্থার উচিত তিশার মৃত্যুর তদন্ত করা। একই সঙ্গে সংবাদ মাধ্যমকেও সাবধান করেছে
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। উল্লেখ্য, বিয়ের মাত্র 5 মাস পরেই শ্বশুর বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই সময় অন্তঃসত্ত্বা ছিল তৃষা। কি নৃশংসতা! তৃষার মৃত্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন মিস পুনের মৃত্যুতে আঙুল উঠছে তার শ্বশুর বাড়ি সদস্যদের দিকে। প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। প্রথমেই সংবাদ মাধ্যমকে সাবধান করেছে এই বেঞ্চ, যেহেতু তৃষার স্বামী আইনজীবী এবং শাশুড়ি প্রাক্তন বিচারক, তাই তদন্তকে প্রভাবিত করার অভিযোগ উঠছে তার পরিবারের বিরুদ্ধে। এমনকি সংবাদ মাধ্যমের একাংশে এমনটাও বলা হয়, অভিযুক্তদের বিচার আটকে দিচ্ছে আইন বিভাগ। তবে শীর্ষ আদালত জানিয়েছে, প্রকাশ্যে এমন মন্তব্য করা মোটেই উচিত নয়, এটা অনুচিত কাজ। অভিযুক্তরা আইন বিভাগের সঙ্গে যুক্ত বলে তাদের বিচার হচ্ছে না, এটা একেবারেই সঠিক নয়। সঠিক বিচার নিশ্চিত করার জন্য স্বাধীন সংস্থাকে তদন্তভার দিতে হবে। ইতিমধ্যেই মামলার তদন্তভার নিয়েছে সিবিআই, তদন্তভার দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সেই সিদ্ধান্তকে সমর্থন করেছে শীর্ষ আদালত। তবে বেঞ্চের পর্যবেক্ষণ, খবর রটানো হচ্ছিল যে আইন বিভাগ যোগ রয়েছে বলে সঠিক বিচার হচ্ছে না। সেই কারণেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছে। তবে এখানেই শেষ নয়। শুনানি চলাকালীন মধ্যপ্রদেশ সরকার কি বলল? মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল বলেছেন, শ্বশুর বাড়িতে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার থেকে মেয়ের ডিভোর্স হওয়া অনেক ভালো। তৃষা শ্বশুর বাড়ির নানা জায়গায় গিয়ে মৃত বৌমার নামে কুকথা রটাচ্ছেন, এমনটাও জানালেন সলিসিটর জেনারেল। তাহলে পরিষ্কার জলের মতো এই তৃষার মৃত্যুর ঘটনার পেছনে কারা দায়ী? দীর্ঘদিন ধরে পণের দাবিতে নির্যাতিত হচ্ছিল তৃষা, জানিয়েছে তার মা বাবা। আপাতত গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই। মৃত্যুর 12 দিন পর তৃষার শেষকৃত্য সমাধি হয়েছে, কিন্তু ঘটনা অন্য জায়গায়। সেই প্রভাবশালীর ঘটনা। তৃষার মতো এরকম ভারতবর্ষে একটা দুটো ঘটনা নয়, তৃষার মতো হাজার হাজার ঘটনা ঘটছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। কজন বিচার পাচ্ছে? কজনই বা তৃষার মতো পরিবার, যেখানে ইন্ডিয়ান আর্মির পরিবার। তৃষার শ্বশুর বাড়ি কতটা প্রভাবশালী, একজন প্রাক্তন বিচারক, তার স্বামী আবার আইনজীবী। কিন্তু সবার পরিবারে তো এই সাপোর্টটা থাকে না। সবার মামলায় তো সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে না, মামলা তো গ্রহণ করে না। প্রতিদিন, প্রতি সেকেন্ডে এই রকম তৃষার মতো একটার পর একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। কোথায় সুবিচার? কোথাও নেই সুবিচার। মামলায় জর্জরিত বৃদ্ধ বাবা মা, তারা দিনের পর দিন, বছরের পর বছর আদালত চত্বরে দিন কাটাচ্ছে, মামলার বিচার পাচ্ছে না। বিচারের আগেই তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, বিচার দেখে যেতে পারছেন না। সেই প্রভাবশালীর ঘটনা আপনাদের মনে আছে? 2007 সালের সেই রিজওয়ানুর রহমানের ঘটনা, সেই প্রভাবশালীর ঘটনা। আজও সেই মামলার কনভিকশন হয়নি, আজও সেই মামলায় সুবিচার হয়নি। এইরকম কত ঘটনা রয়েছে ভারতবর্ষের বুকে। এইরকম লক্ষ লক্ষ ঘটনা প্রতিদিন, প্রতিনিয়ত ঘটছে। একেবারে বৃদ্ধ বাবা মা নিরুপায়, কোথায় যাবে, কোথায় পাবে তারা সুবিচার?
সব সময় তো আদালত এগিয়ে আসে না। বহু জায়গায় প্রভাব খাটিয়ে, পুলিশ প্রশাসনের ওপরে প্রভাব খাটিয়ে মামলাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। বহু মামলা প্রকাশ্যে আসে না। সামাজিক লজ্জা, পাড়া প্রতিবেশীদের লজ্জা, সেই লজ্জার কারণে বহু মামলা ধামাচাপা পড়ে যায়। তৃষার মামলাও কি একদিন ঠিক ওই পথেই যাবে? ওইভাবেই ধামাচাপা পড়ে যাবে যেভাবে 2007 সালে সেই রিজওয়ানুর রহমানের মামলা একেবারে ধামাচাপা পড়ে গিয়েছিল। মধ্যপ্রদেশের ভূপালের নয়ডায় এই ঘটনা আবারও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রভাবশালী যদি হয় 7 গুণ মাপ। কিন্তু দরিদ্র খেটে খাওয়া মানুষের পরিবারে এই রকম আকচার প্রতিদিন প্রতিনিয়ত ঘটছে। কজন সুবিচার পাচ্ছে? কতজন মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে? আইনি ব্যবস্থা মাসের পর মাস, বছরের পর বছর, একটার পর একটা ডেট, তারিখ পে তারিখ, কিন্তু সুবিচার নেই। সুবিচার কি পাবে তৃষা? আপনাদের কাছে রইল আমাদের সেই প্রশ্ন। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। দাদা দিদির রাজনীতির অ্যাকশন রিয়াকশনে প্রাক্তন মিস পুনের রহস্য মৃত্যু, এই রহস্য মৃত্যুর সুবিচার পেতে কি কি করণীয়, অবশ্যই আপনারা আপনাদের মতামতে জানান।